আমার আপন চাচাতো বোনকে 12 জন ছেলে মিলে র্যাপ করে। কথাটা শুনতেই গা শিরশির করে ওঠে। দর্শন শব্দটা শুনতে যতটা ভয়ঙ্কর, ততটাই ভয়ঙ্কর তার ফলাফল। চাচাতো বোন চিৎকার দিয়েও সাহায্য পায়নি কারো। পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওরা। চাচাতো বোনের নাম তানিয়া। এবারে সবেমাত্র সপ্তম শ্রেণীতে উঠেছে। এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে নোংরা কাজটি করতে দ্বিধাবোধ হয়নি মানুষরূপী পশুগুলোর। তানিয়া ওদের হাতেই মারা যায়। মৃত্যুর পর আরো 30-40 মিনিট দর্শন করেছে ওরা। এতটা নিষ্ঠুর মানুষ হতে পারে? একটা মেয়েকে দর্শন করতে করতে মেরে ফেলা, এরপর সেই মৃতদেহটাকে আবার উপভোগ করে নিজেদের যৌন লালসা মেটানো, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? বিবেক বলতে সাধারণ জ্ঞানটুকু কি তাদের হয়নি? আমি ছিলাম বাসায়। তানিয়া স্কুলের দিকে যাচ্ছিল। প্রতিদিন সকালবেলা এই সময়টাতে মেয়েটি বের হয়। যাওয়ার সময় নাকি আমাকে বলেছিল, চাচি, রিয়াজ ভাইয়াকে আমার সাথে যেতে বলুন না। কিন্তু আমি ঘুমিয়েছিলাম দেখে আর ডাকা হয়নি। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আমি নিশ্চয়ই যেতাম। তবে মানুষের সেই শক্তি নেই। সেই শক্তি যদি কারো থাকতো, তবে হয়তো আজ আর সমাজে এমন কোনো কাণ্ড ঘটতো না, যা প্রতিনিয়তই সমাজকে ঠেলে দিচ্ছে ঝুঁকির দিকে। সারাদিন কেটে যাওয়ার পর সূর্য চলে আসে পশ্চিম আকাশে। রক্তাক্ত আকাশের রূপ হয়তো আমাকে বোঝাচ্ছিল, যা, তাকে বাঁচা, সে রক্তাক্ত হয়ে আছে। সূর্যের বাসার বোঝার মতো যে মানুষের শক্তি নেই। যদি থাকতো, তবে ঠিকই আমি চলে যেতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। তানিয়া আসার কোনো নামগন্ধ নেই। তানিয়ার আম্মু সাইনা বেগম আমাকে বহুবার কল দিল, তবে তেমন গুরুত্ব বহন করিনি আমি। ভাবলাম হয়তো তানিয়া আছে ফ্রেন্ডদের সাথে, ফিরে আসবে। সন্ধ্যা শেষ হয়ে রাত গনিয়ে এসেছে। এবার আর দুশ্চিন্তা মুক্ত থাকতে পারলাম না। চাচিকে কল দিয়ে জিজ্ঞেস করলাম তানিয়া এসেছে কিনা। চাচি কান্নার ধ্বনি ছেড়ে বলেছে, আসেনি। বেশ আতঙ্ক হয়েছে সবাই। এই মেয়েটি তো কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না। বেশি হলে সন্ধ্যা 6:30টার সময় চলে আসে। তবে আজ এত দেরি কেন করছে বুঝতে পারছি না। কিন্তু কিছু তো অবশ্যই হয়েছে। তানিয়ার সব বন্ধুদের কল দিয়ে দেখছি, কেউ জানে না তানিয়া কোথায়। অবশেষে ওর স্কুলে ফোন দিলাম। স্যাররা বলেছে সে 4টার সময় নাকি তানিয়া বের হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড তো। মেয়েটি যাবে কোথায়? গায়ে একটি কালো গেঞ্জি, তার উপর কালো শার্টটা পরে নিলাম। তাড়াহুড়ো করে বাড়ির নিচে এসে নিজের ইয়ামাহা R15 বাইকটা নিয়ে ছুটে চলেছি তানিয়ার খোঁজে। তবে এই শহরে কোথায় খুঁজবো আমি? অনেক দ্রুত বাইক চালিয়ে যাচ্ছি। পথের পাশেও দেখতে পাচ্ছি না। কিছু দূর যেতে না যেতেই মোবাইল ফোন বেজে ওঠে। ভাইব্রেশন থাকায় কেঁপে ওঠে ফোন। এক জায়গায় বাইক থামিয়ে কলটা রিসিভ করলাম। ফোন কলের ওপর পৃষ্ঠ থেকে চাচি খবর দেয়, তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কথাটা শোনা মাত্রই বাইক থেকে হঠাৎ পড়ে যায় নিচে। মুখমণ্ডল কেমন যেন ঝিমঝিম শুরু করে দিয়েছে। আশপাশ তাকিয়ে দেখি সব যেন চুপচাপ হয়ে গেছে। আসলে কি সব চুপচাপ, নাকি আমার কাছে পৃথিবীর শব্দই পৌঁছাচ্ছে না? প্রায় 2 মিনিট পর হঠাৎ আবার সব শব্দ কানে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে বেশ। কোনোভাবে আবার বাইকে উঠে রওনা দিয়েছি বাসার দিকে। আমি জানি না আমি বাইক নিয়ে বাসা অবধি যেতে পারবো কি পারবো না। তবে এটা মনে হচ্ছে আমি কিভাবে বাইক চালাচ্ছি তা তো নিজেও চাই না। অবশেষে 14 মিনিট পর বাসায় এসেছি। সবাই তানিয়ার লাশের পাশে বসে কান্না করছে। পুলিশ আর মিডিয়া এসে ভরে গেছে বাড়ি। পুলিশ তথ্য বের করেছে, বিকেল 5টায় কয়েকটা লোক তানিয়াকে নিয়ে যায়। ঘটনাস্থলে একটা বৃদ্ধা লোক দেখে ফেলেছে ওদের। পরে উনি তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে জানায়, সাথে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয়। পুলিশ গাড়ির নাম্বার 4916 ঢাকা মেট্রো ফলো করতে থাকে। শহরের উত্তরে নিরিবিলি একটা হাউস আছে, সেইখানে মানুষ সহ প্রবেশ করে না। আড্ডা জমে জুয়ারি আর গাঁজাখোরদের। তারা মোট 12 জন মিলে তানিয়াকে নিয়ে যায় সেই হাউসে। পুলিশ সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। যখন ওদের ধরছে তখনও তারা মৃতদেহকে উপভোগ করছিল। পুলিশ তাদের জেলে পাঠিয়েছে। তানিয়ার ব্যাগ ফোন থেকে চাচিকে কল দেয়। তারপর এই কাহিনী। পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দিলাম, সব কয়টাকে যেন ফাঁসি হয়। পুলিশও হ্যাঁ সম্মতি দিল। এদিকে তানিয়া জানাজা শেষে দাফন সম্পন্ন হলো। আম্মু আমাকে একটু ধরে কান্না করছে, কেন আমি তানিয়ার সাথে যাইনি তা বলে। তবে উল্লেখিত ঘটনায় আমি বলেছি, সামনে কি হবে তা যদি আগে মানুষ জানতো, তবে কি সমাজে নোংরামো হতো। পরের দিন সকালবেলা থানা থেকে ফোন আসে আমার নাম্বারে। হ্যালো, রিয়াজ বলছেন? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর মামুন বলছি। জি স্যার, বলুন।
আসলে আপনার চাচাতো বোনকে যারা দর্শন করছে তাদের জামিন হয়ে গেছে, উপর থেকে ডিক্লেয়ার এসেছে। কি করব বলুন? ছেড়ে দিন। এত সহজে কিভাবে নিলেন? বললাম তো, ছেড়ে দিন। আমি জানতাম আইন কখনো দোষী আর নির্দোষী দেখে না, আইন দেখে লেভেল। লেভেল যাদের উচ্চতর হবে তাদের কাছে আইন শব্দ আছে, আমাদের কাছে আইন মানে মাথার চুল। দিন, ছেড়ে দিন। দেখুন রিয়াজ সাহেব, আইনকে কটূক্ষ করে কথা বলতে পারেন না, এতে আপনার বিপদ হতে পারে। হ্যাঁ, সেটা তো জানি আমি। একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলে আইনগতভাবে দোষী সুরক্ষিত হয়ে যায়, আর বিচার না পাওয়ার লোকগুলো আঙ্গুল তুলে দাঁড়াবার আগে আঙ্গুল কেটে দেওয়া হয়। তবে চিন্তা করবেন না, আমি এর কোনো অ্যাকশন নিব না। ছেড়ে দিন এদের। একটু বেশি বলে ফেলছেন না? ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের ফাঁসি দিন। দেখি আপনার আইনের শক্তি কতটুকু। দিন ফাঁসি। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ হাফেজ। মামুন স্যার ফোনটা কেটে দেয়। তবে এত সহজে হেরে যাওয়ার ছেলে রিয়াজ না। দেখি জল কতটুকু গড়ায়। অপেক্ষা শুধু রাতের। রাতটা নেমে আসুক, মিশনে যেতে হবে। আইন কিছুই করতে পারবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। সারাদিন বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। তানিয়ার মৃত্যুতে পরিবারের সবাই এসেছে বাড়িতে। নিজের রুমে বসে প্ল্যান বানাচ্ছি কিভাবে কি করা যায়। রাত 10টা 7 মিনিট। আমাকে এবার বেরোতে হবে। কালো গেঞ্জি আর কালো শার্ট পরে নিলাম। প্যান্টের পিছনের ঘুষায় পিস্তলটা নিয়ে নিলাম। একটা ছুরি, কভার সহ বেল্টের চিপায় ঢেকে দিয়েছি। মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে ছুটতে লাগলাম সেই নিরিবিলি হাউসটায়। এক এক করে সবাইকে খুন করতে হবে। ওরা শুধু আমার বোনটাকে হত্যা করেনি, ওরা অপরাধী। শাস্তি ওদের পেতেই হবে। বাতাসের গতিতে পৌঁছেছি সেই নিরিবিলি হাউসে। হাউসের সামনে গিয়ে বাইকটা থামালাম। বাইক থেকে নেমে মনে হচ্ছে ভিতরে কেউ নেই, অন্ধকার রুমের মতো হয়ে আছে। জায়গাটা বিবরণ এরকম, চারপাশে গাছপালা ভরা। গোলাকার মাঠের মাঝখানে এই হাউস। বাইকটা এক কোণে রেখে পিস্তল বের করলাম। ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। দরজার সামনে গিয়ে দেখি দরজায় তালা দেয়া। তার মানে হাউস এখনো কেউ নেই। তবে হার মানলে চলবে না। হাউসের পিছনে জঙ্গলটাই লুকিয়ে থাকবো। ওরা আসা মাত্রই মিশন স্টার্ট হবে। আজকেও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। যে কথা সেই কাজ। হাউসের পিছনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এক জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। কারো সারা শব্দ পেলাম না। তবু অপেক্ষা করা যাক, দেখি তারা আসে কখন। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখছি কেউ আসেনি। এবার মনে হচ্ছে ওরা রাতের বেলা আসে না হাউসে। তবে কি আর একটু অপেক্ষা করব, নাকি চলে যাব? আর দিনের বেলায় তো মিশন চালানো যাবে না, এতে লোকে দেখে ফেলবে। কিন্তু কে দেখবে? এখানে কি কেউ আসে? মনে তো হচ্ছে না। তবে কি দিনের বেলা আসবো? আর দেরি না করে চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। গাছের আড়াল থেকে বের হতে যাব, তখনই বুঝতে পারলাম পিছন থেকে কেউ শিজ বাজিয়ে উঠল। হঠাৎ শিজ বাজাবে কে বুঝে উঠতে পারছি না। তবে কি আমার আসার পূর্বে তারা টের পেয়ে গিয়েছিল? হতে পারে। পিস্তলটা শক্ত করে ধরে পিছনের জঙ্গলে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই আবার খেয়াল করলাম গাছের আড়াল থেকে কেউ শিজ বাজালো। আবার গাছটির আশেপাশে গিয়ে দেখতে লাগলাম, কাউকে পেলাম না। এবার আবার শুনতে পেলাম জঙ্গলের আরেকটু গভীর থেকে কেউ শিজ বাজালো। প্রচন্ড রাগে গা চলছে আমার। এভাবে লুকোচুরি খেলছে কে? আমি ছুটতে লাগলাম জঙ্গলের গভীর দিকে। পিস্তলটা হাতে শক্ত করে ধরে চারপাশ ঘোরাচ্ছি, কাউকে চোখে পড়ছে না। কিছুক্ষণ পর এদিক থেকে শীষ দেওয়ার শব্দ শুনছি। আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে শব্দের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেলাম। চারপাশ ভালো করে লক্ষ্য করে দেখলাম আমি কোথায় চলে এসেছি। পথ তো হারিয়ে ফেললাম মনে হয়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা 46 মিনিট। প্রায় 1টা বাজতে চলেছে। এত রাতে কিভাবে পথ নির্দেশ করব? ভালোভাবে আরেকবার চারদিকে চোখ বোলাতে লাগলাম। আন্দাজে পথ খুঁজতে লাগলাম আমি। এদিকে সেদিকে ছুটতে মনে হচ্ছে আমি আরো গভীরে চলে যাচ্ছি। আবার উল্টো দিকে ছুটতে গেলে মনে হয় আরো গভীরে চলে আসলাম। কিছুটা ভয় তো এবার পেয়েছি। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 1টা 32 মিনিট। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ আমার মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা দৌড়াচ্ছিলাম। তবে মাত্র আধা ঘন্টা হয় কিভাবে? নিশ্চয়ই কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার হুট করে ক্রুম ক্রুম করে একটা শব্দ হয়। শব্দ শুনে বেশ চমকে উঠি আমি। তবে শব্দটা এসেছে পকেট থেকে। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1টা 25-এ মিশন কমপ্লিট করব।
কিন্তু আমি যে এক ভয়াবহ অবস্থায় ফেসে গেলাম, যে আমি কোথায়? আবার কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম সেই শীষ বাজানোর শব্দ। আবার চমকে উঠেছি। এবার মনে হচ্ছে সুরটা আমার ঠিক পিছনে মাত্র 8-10 হাত দূর থেকে আসছে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই সুরটা বন্ধ হয়ে যায়, আর আমি দেখতে পাই মাটিতে কিছু একটা পড়ে আছে। বস্তুটি কেমন যেন সাদা আলোয় জ্বলজ্বল করছে। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা একটা বই। আমার সারা দেহে ঘেমে ভিজে গেছে, কপালে ছোট ছোট বিন্দু তো ঘাম জমেছে। বয়ে হাত পা যেন অনেকটাই দুর্বল। তবে এই বইটা কিসের? আর দেখতে পারি অদ্ভুত রে, জল জল করছে, সাথে দেখতে অনেক অদ্ভুত। আমি কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততটাই বইটা আলো কমিয়ে আসছে। মনে হচ্ছে আমার আগমনের সাথে সাথে বইটা সাদা থেকে ব্ল্যাক হচ্ছে। অবশেষে আমি বইয়ের দ্বার প্রান্তে যেতেই বইটা পুরোপুরি ভাবে ব্ল্যাক হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বইটির উপরে মারলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না। হাবিজাবি অনেক কিছু লেখা আছে, কোনো ভাষা লেখা আছে এসব, তাও বুঝতে পারছি না। বইয়ের সামনে বসে পড়ে আমি। এরপর বইটি হাতে নিয়ে ভালোভাবে দেখি। ছোট করে ইংরেজি ভাষায় লাল রঙে লেখা আছে দ্য ব্ল্যাক বুক। সত্যি অসাধারণ একটা বই। এমন অদ্ভুত বই আমি কখনো দেখিনি। কিন্তু এর ভিতরে কি লেখা আছে? গোপন কিছু? আমার তো জানতেই হবে এই বইয়ের রহস্য কি। আর এমন অদ্ভুত বই এখানে এলো কিভাবে? কিছু তো আছেই। সাহস করে আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভিতর থেকে একটা রক্ত মাখা ভয়ঙ্কর হাত বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোরাজুরি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি। এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভিতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষুনি হয়তো আমি বইটার ভিতরে চলে যাব। আমি 2 হাত দিয়ে সেই ভয়ঙ্কর হাতটাকে ছাড়াতে যাচ্ছি, কিন্তু কিছুতেই তার সম্ভব হয়ে উঠছে না। হাতটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর বুঝতে পারলাম আমার হাতটাই সেই হাতের মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর হাতটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, পচা মাংসের মতো নরম হয়ে যাচ্ছে। অন্যদিকে হাতটি আমার মুখ চেপে ধরে আছে। নিঃশ্বাস আমার বন্ধ হবার জোগাড়। এভাবে প্রায় 4 মিনিটের মতো যুদ্ধ করার পর হঠাৎ হাতটা আবার বইয়ের ভিতরে ঢুকে যায়। আমি যেন লম্বা করে একটা নিঃশ্বাস নিতে পারলাম। বইটার ভিতর থেকে যে হাতটা বেরোছিল তা আবার ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বইটা আবার বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। এক দৌড় দিলাম। কোন দিকে যাচ্ছি তাও জানি না, তবে আমার লক্ষ্য একটাই, বইটার থেকে দূরে চলে যাওয়া। অবশেষে আরো 10 মিনিট ছুটে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল তা মনে নেই আমার। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করলাম সেই নিরিবিলি হাউজের সামনে। আমি পড়ে আসি সেই হাউজের উঠানে। শোয়া থেকে উঠতে না উঠতেই দেখি কিছু একটা শব্দ কানে আসছে, যেন কোনো ইঞ্জিনের শব্দ। ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। বুঝলাম কোনো গাড়ি আসছে। এত রাতে গাড়ি আসবে কোথা থেকে? নিশ্চয়ই ওরা হয়তো। আর যাই হোক, এদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। তার কিছুক্ষণ পরে একটা গাড়ি দ্রুত বেগে উঠানে এসে থেমে গেল। আমি ভালো করে লক্ষ্য করে যাচ্ছি কি হতে পারে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তলটা নেই। মনে হয় জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় পড়ে গেছে। এদিকে ছুরিটাও হারিয়ে ফেলেছি। একটা অস্ত্র আমার সাথে নেই, তবে কিভাবে মারবো আমি এদের? সে যাই হোক, ওরা কি করতে পারে? সে যাই হোক, ওরা কি কি করে তা দেখিনি আগে, পরে কিছু একটা করা যাবে। কিছুক্ষণ পর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো, প্রায় 10-12 জন। অন্ধকারে তেমন স্পষ্ট মুখ দেখছি না, তবে যতটুকু বুঝতে পারছি কয়েকজন ছেলে হবে। এরপরেই গাড়ি থেকে আরো 2 জন লোক নেমেছে। তাদের হাতে একটি মেয়ে। মেয়েটির পা ধরেছে একজন, আর মাথাটা ধরেছে অন্যজন। তার মানে ওরা আরো একটি মেয়ের জীবন নষ্ট করতে চায়, কিন্তু আমি তো সেটা হতে দিতে পারো। নিজের চাচাতো বোনকে বাঁচাতে পারেনি ঠিকই, এই মেয়েটাকে তো বাঁচাতে পারবো। ওরা মেয়েটিকে কোলে তুলে হাউজের ভিতরে নিয়ে যাচ্ছে। আমিও ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলাম। লোকগুলো হাউজের ভিতরে ঢুকতেই দরজা বন্ধ করে দেয়। মহা ঝামেলা তো। এখন আমি ঢুকবো কিভাবে? সে যাই হোক, পরে ঢোকা যাবে। কোনোভাবে আগে তাদের মারার প্ল্যান করতে হবে। ওরা হাউজের ভিতরে গেছে, তবে আমি জানালার দিক দিয়েও যেতে পারি সেই ভেবে জানালার দিক দিয়ে যেতে চাইলাম। তখনই ফোনে একটা কল আসে। চমকে উঠি আমি। ভাগ্যের ভাইব্রেশন করা ছিল, তাই আওয়াজ হয়নি। আমি এখন হাউজের বাইরে। ভিতরে চলে গেছে ওরা। আগে দেখি এত রাতে কে ফোন দিল। ফোনটা হাতে নিতে দেখি চাচি ফোন দিয়েছে। এত রাতে চাচি ফোন দিতে যাবে কেন?
কয়টা বাজে তা দেখার জন্য ফোনের উপর অর্থাৎ টাইমের দিকে তাকিয়ে দেখি 7টা 4 মিনিট। চোখ আমার কপাল উঠে যায়। কিছুক্ষণ আগে দেখছি রাত 2টার কাছাকাছি, এবং সন্ধ্যার টাইম হলো কিভাবে? ফোনের সময় চেঞ্জ হয়ে গেছে নাকি? আমি ভুল দেখছি? সব কেমন ভুলভাল লাগছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে চাচা বললো, রিয়াজ, তোর চাচাতো বোন তানিয়া এখনো বাসায় ফেরেনি, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চাচির কথা শুনে তো হাবা হয়ে গেলাম। এই কেমন কথা বললো চাচি? নিজের হাতে তানিয়াকে দাফন করে আসছিলাম, আর এখন চাচি বলছে সে বাসায় ফিরেনি, তাও টেনশন হচ্ছে। মরা মানুষ কিভাবে ফিরবে আবার? কি হচ্ছে এসব? এবার মনে পড়লো সব কিছু। আমার কাছে পিস্তল নেই, ছুরিও নেই। চাচির টেনশন আগের মতো। তানিয়া নিখোঁজ, এরা হাউজে একটা মেয়েকে নিয়ে গেছে। টাইম পিছনে চলে এসেছে। আরো শিওর হওয়ার জন্য তারিখে দেখলাম। এবার পুরোপুরি ভাবে অবাক হয়ে গেছি। তারিখটাও সেই দিনের, যেই দিন তানিয়া মারা গেছে। তবে কি আমি, না, এমন কি কখনো হতে পারে নাকি? একটা মানুষ কিভাবে অতীত স্মৃতিতে এসে অতীতকালেই অবস্থান করে? আমি কি কোনোভাবে অতীতে চলে এসেছি? সবকিছু সেই ভয়ের জন্য না তো? যদি তেমন কিছু হয়ে থাকে তবে তো আমি তানিয়াকে বাঁচাতে পারি। দৌড়ে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি হাউজের ভিতরে তানিয়াকে শুয়ে রেখে বেঁধে রেখেছে। ওখানে শুধু সেই 12 জন লোকই না, সাথে ইন্সপেক্টর মামুন সাহেবও আছে। ও মাই গড! তবে কি মামুন সাহেবও সেদিন তানিয়াকে? বিশ্বাসঘাতক। নিজে অপরাধী ছিল আর নিজেই ভালো মানুষ করেছিল। প্রতারক সব। আজকে সব কয়টাকে শেষ করব। অতীতে এসে আমি ভবিষ্যৎবাণী পাল্টিয়ে দিব। জানালা ভেঙে আমি ভিতরে চলে গেছি। ক্লাসের জানালা ছিল, তাই ভাঙার সক্ষম হয়েছি। আমি ভিতরে ঢুকতেই ওরা সবাই আমার দিকে তাকায়। ভাঙা গ্লাসের এক টুকরো নিয়ে সোজা ইন্সপেক্টর মামুন সাহেবের মুখে মেরে দিয়েছি। মামুন সাহেব আমাকে আঘাত করার জন্য পিস্তল বের করেছিল, কিন্তু গ্লাসের আঘাতে পিস্তল ছেড়ে দিয়েও নিয়ে নিজের মুখে হাত দিয়ে ফেলে। সুযোগ বুঝে আমি দৌড়ে গিয়ে পিস্তলটা ঘুরিয়ে নিই। আমার হাতে পিস্তল দেখে বাকিরাও হাত উপরে তুলে ফেলে, কিন্তু এর আগে অসময়ে আমার চাচাতো বোনকে দর্শন করছিল। এদের তো ছাড়া যাবে না। পিস্তলের বুলেট এক এক করে 6 জনের কপাল বের করে ফেলেছি। 6টির বেশি বুলেট নেই। তখনই চোখ পড়ে আমার থেকে 5 হাত দূরত্বে কোনো বালু জাতীয় কিছু। এগুলো ওদের চোখে মারলেই খুন করতে অসুবিধা হবে না। দেরি না করে বালু নিতে আসছিলাম, তখনই তাদের মধ্যে একজন, ভাই, এসিড মারিস না, আর কোনোদিন এসব কাজ করবো না, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। লোকটির চিৎকার কানে আসতে দেখি বালুর পাশে একটা বালতি। বালতির ভিতরে সবুজ রঙের কিছু পানি। ও আচ্ছা, তার মানে এই পানির কথাই বলছে সে। যাই হোক, সুবিধা হলো আমার। দেরি না করে বালু রেখে বালতিটা নিলাম। নিশ্চয়ই ওরা এসব এসিড দিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওদের চেহারা নষ্ট করে দেয়। এদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার হাতে বালতি রেখে ওরা সবাই দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। আমি সেই সুযোগ্য সময় আর হাতছাড়া করতে চাইনি। দরজার 5টা তালা খুলতে খুলতে ওদের সময় লাগবে। একদিকে সবাই একত্রিত আছে, আর কিছু না ভেবে সবার গায়ে এসিড মেরে দিলাম। যন্ত্রণায় কাতরাতে লাগলো সবাই। তবে আমার রাগ এখনো কমেনি। পাশেই দেখি একটা লোহার দণ্ড, বেশ শক্ত আছে। সোজা গিয়ে সবার মাথায় আঘাত করতে লাগলাম। কারো মাথা ফেটে মগজ বের হতে লাগলো, কারো গুলি ঠস করে খুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে দরজার সামনে। এক এক করে সবাইকে মেরে ফেলেছি। পিছনে তাকিয়ে দেখি তানিয়া অজ্ঞান হয়ে গেছে। হয়তো খুন করা দেখে খোঁজ রাখতে পারেনি। কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক হবে না। তাড়াতাড়ি গিয়ে তানিয়াকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাক দিতেই উঠে যায় তানিয়া। কিছু আর বলার সাহস পাইনি। সোজা হাত ধরে নিয়ে এলাম জানালার কাছে। জানালা দিয়ে বের হয়ে দেখি বাইকটা নেই। অবাক হলাম। আবার বাইক কোথায় গেল? মনে পড়েছে, আমি তো অতীতে এসেছি। নিশ্চয়ই বাইক বাসায়। তানিয়ার হাত ধরে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে আসি। তারপর একটা সিএনজি দাঁড় করিয়ে সেখানে উঠে পড়লাম। সিএনজিতে উঠতেই তানিয়া জড়িয়ে ধরে আমাকে। মেয়েটা প্রচন্ড ভয় পেয়েছে, তাই হয়তো এমন করছে। আমিও তাকে সান্ত্বনা দিতে চাচ্ছি। 20 মিনিট পর বাসায় এসে পৌঁছাই। সিএনজিওয়ালাকে ভাড়া দিয়ে বাড়ির ভিতরে চলে আসি। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু দরজা খোলে। আমাকে রক্তমাখা দেখে ভয় পেয়ে যায় আম্মু। আমি দ্রুত বাসায় ঢুকে দরজা বন্ধ করে ফেলি। আমার সাথে তানিয়াকে দেখে সবাই খুশি হলেও আমাকে দেখে সবাই টেনশনে পড়ে যায়। আম্মু আমাকে জিজ্ঞেস করে, কি রে,
তোর এই অবস্থা কেন? দেখলাম রাস্তার পাশ থেকে তানিয়াকে কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছিল। তাদের পিছু নিতে নিতে চলে গেলাম তাদের বাসায়। ওখানে ওরা একে র্যাপ করতে যাচ্ছিল। এরপর আমি তানিয়াকে বাসা থেকে ওদের খুন করে ফেলেছি। হায় খোদা, কি বলিস? কেউ দেখেনি? না, এখন বেশি কথা বলো না। তানিয়ার আম্মুকে কল দিয়ে বলো তাকে নিয়ে যেতে। আমি ফ্রেশ হতে গেলাম। কোনোভাবে কথা কাটিয়ে চলে এসেছি রুমে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছি। রুমে বসে বসে চিন্তা করছি এটা কিভাবে সম্ভব হলো। আমি অতীতে এসে ভবিষ্যৎ পাল্টে দিয়েছি। ভাবতেই কেমন যেন গা শিরশির করে ওঠে। বিছানা থেকে উঠতে যাব তখনই শুনতে পেলাম শীষের শব্দ, একদম সেম শব্দ। যে আওয়াজটা আমি জঙ্গলে শুনেছি ঠিক তেমনই সুর। সুরটা আসছে বেলকনির দিক থেকে। তবে কি বেলকনিতে কেউ আছে? আমি ধীরে ধীরে বেলকনির দিকে এগোতে লাগলাম। বেলকনির দরজা হাতে নিতেই শীষ বন্ধ হয়ে যায়। আমিও থেমে গেলাম। ভাবছি দরজা কি খুলবো, খুলে দেখি কি হয়। দরজা খুলে বেলকনিতে এসে দেখি নিচে সে বইটা পড়ে আছে। চোখ কপালে উঠে যায় আমার। বইটা আমার পিছু নিতে নিতে বাসায় চলে এসেছে। এখন কি হবে, কি করবো আমি এই বইটার? তবে বইটার অনেক শক্তি আছে। এই বই দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। কোনো ক্ষতি তো হচ্ছে না। তাই আর না ভেবে সোজা গিয়ে বইটা নিয়ে নিলাম। আবার ফিরে এলাম রুমে। টেবিলে বসে বইটা সামনে রেখেছি। কিন্তু এই ব্যবহার করবো কিভাবে? তখন তো কি থেকে কি হয়ে গেছিল বুঝতে পারিনি। এখন কি আবার সেই ভয়ঙ্কর হাত বের হবে? যদি বের হয় তবে কি আমি আবার অতীতে চলে যাব? না, সাবধানে করতে হবে। বইটা খোলার সাথে সাথে পিছনে চলে যাব, যাতে কোনো হাত আমাকে ধরতে না পারে। জি বাবা, সেই কাজ। বইটা খুলেই 3-4 হাত পিছু চলে এসেছি। কিন্তু এবার আর কোনো হাত বের হয়নি। বইয়ের উপর বাংলা ভাষায় কি যেন লেখা আছে। তার মানে বইটা সব সময় কাজ করে না। এই লেখাগুলো পড়ে হয়তো আমি জানতে পারবো এই বইয়ের ব্যবহার বিধি। সোজা গিয়ে আবার চেয়ারে বসলাম। লেখাগুলো পড়া শুরু করতে যাব, ঠিক তখনই 2টা হাত বের হয়ে আসে। আগের বার ছিল একটা হাত, এবার 2টা বের হয়ে আসে। আমার মুখ চেপে ধরে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। একটু পরে আমাকে বইটি নিয়ে যাবে, কিন্তু কোথায়? আমি জানি বইটি কোনো অলৌকিক শক্তির অধীনে আছে। আগের বার যেহেতু আমাকে অতীতকালে নিয়ে গিয়ে বর্তমানের পরিস্থিতি পাল্টাতে সাহায্য করেছে, এবারও হয়তো তেমনই কিছু ঘটবে যা বাস্তব জগতের মানুষ কখনোই বিশ্বাস করবে না। বইটি আমাকে অনেক জোরে টেনে দিচ্ছে। তার অলৌকিক হাতের মাধ্যমে পূর্বের ঘটনার মতো হয়তো এবারও আমাকে ভালো কিছু উপহার দিতে। তাই আমিও আর জোর খাটালাম না। এবার নিজের ইচ্ছাতেই বইয়ের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছি। বইটির ভিতরে যখন আমি প্রবেশ করতেছিলাম তখন চোখের সামনে শুধু সাদা এবং আলো দেখতে পেয়েছি। এরপর চোখে শুধু সাদা রঙের আলো ছাড়া কিছুই দেখতে পাইনি। চোখটা খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আমার। কিছুক্ষণ পর চোখ মেলে দেখি আমি একটা মরুভূমিতে আছি। এইটা কোথায়? আর আমি কেন এখানে? আমি কেনই বা এখানে এসেছি? বুঝে আসলো সেই বইয়ের কথা। নিশ্চয়ই সবকিছু সে বইয়ের কারসাজি। তবে আমি এখানে কেন? এখানে নিয়ে আসার কারণ বা কি? আশেপাশে চোখ বুলিয়ে সেই বইটিকে খুঁজতে লাগলাম। তবে কিছুই দেখতে পারছি না আমি। হুট করে চোখে পড়ে অনেক দূরে একটা বসত বাড়ি দেখা যাচ্ছে। তাও গাছপালা সহ। হতে পারে এই মরুভূমির শেষ প্রান্ত ওখানেই হবে। মাথার উপর সূর্যের তাপ যেন মাথা ছিদ্র করে ঢুকে যাচ্ছে। প্রচন্ড রকমের গরম। ঘামে দেহের শার্ট ভিজে একাকার। তবুও কি বা করার? আমাকে যে লোকালয়ে যেতে হবে। বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করি। পথ যেন শেষ হবার নয়। আর সে লোকালয় যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেক দূর হাঁটার পর প্রায় ক্লান্ত হয়ে যায় আমি। শরীর খুব দুর্বল বুঝতে পারছি। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে পানিও নেই। কিন্তু হেরে গেলে চলবে না। সামনের এলাকায় হয়তো পানির সন্ধান পাবো। আর এইটাও জানতে পারবো যে আমি কোথায়। পায়ের পর পা চালিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমি সেই এলাকার ধার প্রান্তে এসে পৌঁছাই। আর তখনই দেখি কিছু মানুষজন সেই লোকালয়ের পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। ওদের দেখতে বন মানুষের মতো লাগে। কালো দেহ, তার উপর বডি বিল্ডার, আর গায়ে বড় বড় কয়েকটা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রেখেছে। লম্বাতেও বেশ বড় মনে হচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে ওদের মাফা বুদ্ধিমানের কাজ নয়। আমার উচিত তাদের সাথে সাক্ষাৎকার করা। যদি কোনোভাবে আমি বাসায় ফিরতে পারি তবে মঙ্গল। আমি পা চালাতে লাগলাম। ওনারা আমার থেকে মাত্র 200-300 হাত দূরে। তাদের দেখে কিছুটা সান্ত্বনাও পেয়েছি।
অবশেষে মানুষের দেখা তো মিলেই গেল। আমি হেঁটে হেঁটে ওদের কাছে যেতেই এক বৃদ্ধা লোক খুব খুব করে কেশে শব্দ করে করতে লাগলো, যেন কিছু একটা ইঙ্গিত করছে। উনি ওনার খুব খুব শব্দের পর এবার সবাই, অর্থাৎ বৃদ্ধ লোকের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকা লোকগুলো শব্দ করতে লাগলো। তারাও একসাথে তাল মিলিয়ে খু 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 করে শব্দ করে যাচ্ছে। ওনাদের এমন অদ্ভুত আচরণ দেখে বিস্মিত হয়ে গেলাম। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সন্দেহ তো হচ্ছেই। হুট করে আবার পা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি থেমে যাওয়ার সাথে সাথেই ওনারা চুপ হয়ে গেছে। ভারী অদ্ভুত তো। এরা কি ইঙ্গিত দিচ্ছে আমাকে? কিছু তো বুঝতে পারছি না। এই বই তো দেখছি আমাকে মহা বিপদে ফেলে দিল। তবে বইয়ের ব্যবস্থা বেঁচে ফিরলে করব। আগে আমি বাসায় যাই, কিন্তু এখন কি করব আমি? এগিয়ে গেলে ওরা শব্দ করে ওঠে, আর দাঁড়িয়ে থাকলে রোদ্রে শুকিয়ে তক্তা হয়ে যাব। তবে এগিয়ে যাওয়াই যাক, যা হবার হবে। আগে আমার পানি খেতে হবে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। বেয়ে আবার পা চালাতে লাগলাম। সাথে সাথে ওরা আবার কুকুর শুরু করতে লাগলো। অবাক হলো আমি তাদের সামনে গিয়ে দাঁড়াই। এবার ওরা সবাই আবার চুপ হয়ে যায়। সবাই আবার আমার দিকে এমন ভাবে তাকিয়ে আসে যেন চিড়িয়াখানার কোনো নতুন প্রাণী এসেছে। সাহস করে আমি তাদের বলছি, ভাইয়ারা, এই জায়গার নাম কি? কেউ বলবেন প্লিজ? ওরা আমার কথা শুনে নিজেদের মধ্যে হাবি জাবি কি সব বলে যাচ্ছে, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওদের মধ্যে সেই বৃদ্ধ লোক এসে আমাকে বলল, হাওগা হিন হিন মো পা ইদারি সিং। জিপা এক হাত বের করে আমি শুধু কথাটা শুনে গেলাম। এটা কোন ভাষা? এটা কোন ভাষায় কথা বললেন উনি? এরা কি আসলে মানুষ কিনা সেটা সন্দেহ হচ্ছে। আমার মনে পড়লো সেই বইয়ের কথা। বইটা আমাকে কোথায় নিয়ে এসেছে তা ঘড়িতে দেখা যাবে। হুট করে আমি ঘড়ির দিকে তাকাই। ঘড়ির টাইম আর ডেট দেখে মাথার চুল খাড়া হয়ে যায়। এ আমার কি সর্বনাশ হলো! ঘড়িতে সময় 3:24 PM, আর তারিখ হচ্ছে 5/8/1988 সাল। প্রায় 432 বছর আগে চলে এসেছি আমি। এত বছর আগে এসে আমি কি করব? সেই বইটি আমার সাথে কেন এমন গেম খেলে যাচ্ছে? আর এই মানুষগুলো আছে আদিবাসী, এরা তো আমার সাথে কথা বলতে পারে না। লোকটাও বা আমাকে কি জিজ্ঞেস করছে? উত্তর না দিলে আবার কি থেকে কি করে বসে কে জানে। এখন আবার একটাই রাস্তা, তা হচ্ছে পালানো। এদিকে লোকগুলো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার সেই লোক বলল, ইয়াঙ্গি হাল গাল মালাকিলা আসানিহা। আমি জানি না ওরা কি বলছে, তবে তাদের মতো আমিও বললাম, আমি এখন পালাবো। এটা বলে দিলাম এক দূর। পানির পিপাসা পেয়েছিল খুব, কিন্তু এখানে তো আমি জীবন হারানোর ভয়ে আছি। আমি দৌড়াচ্ছি, ওরা আমার পিছু পিছু আসে। এদিকে আমি ক্লান্ত, অন্যদিকে সাইজে তাদের থেকে ছোট। আমি 1 মিনিটে যতদূর যাচ্ছি ওরা 40 সেকেন্ডে ততদূর আসে। অবশেষে 5 মিনিট পর একজন মহিলা বিশাল বড় এক লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর চোখে শুধু তারা দেখেছি। চোখ খুলে দেখি আমি কোথায় যেন জুড়ে আছি। চোখে অতটা স্পষ্ট দেখছি না কিচ্ছুই। ধীরে ধীরে চোখ স্পষ্ট হতে খেয়াল করি আমার হাত আর পা একটা লাঠির সাথে বাঁধা, তা উপরে দিকে। আর আমার নিচে আগুন জ্বলছে, অর্থাৎ দুই পাশে 2টি খুঁটি মাটিতে পুঁতে উপরে একটা লাঠি বেঁধে দিয়েছে, আর আমাকে সেই লাঠির সাথে বেঁধে রেখেছে। আরো ভালো করে খেয়াল করে দেখি আমাকে ঘিরে চারপাশ জুড়ে বড় মানুষগুলো ডান্স করতেছে। ঘাউ 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 এসব শব্দ করতেছে। একটা গানের ভালো তাল নিজেরা মুখে যাচ্ছে। আর ডান্স করতে করতে বুঝে ফেলেছি আজকে এরা আমাকে খাবার হিসেবে চালিয়ে দিবে। 1588 সালে এসে আদিবাসীর হাতে খাবার হবে, আমি কি ফিরে যেতে পারবো না? চোখ দিয়ে আমার পানি ঝরে পড়ছে। জীবনের শেষ মুহূর্তের উপভোগ করার শ্বাস নিশ্চয়ই ভালো হবে না। তখনই ওদের থেকে একজন হাউ মাউ কি যেন কি বলে ওঠে। ওনার শব্দের সঙ্গে সঙ্গে সবাই ব্রেক মারে। যে যেখানে ছিল সেইখানে আছে। সবার ভিড় থেকে বের হয়ে আসে সেই বৃদ্ধ লোক। ওনার হাতে ইয়া বড় এক তলোয়ার আছে। আমার গাড়ি কূপ দেয়া লাগবে না, টাচ করলে আমার মাথা পড়ে যাবে, এতটাই ধারালো। পাথরকে 2 ভাগ করতে এই ছুরি সক্ষম। আমি মুক্তি পাওয়ার জন্য নড়াচড়া করতে লাগলাম, কিন্তু কিছুতেই ছাড়া পাচ্ছি না। ওরা তৎক্ষণাৎ স্লোগান দিতে লাগলো, আন্দাবীর কাইয়ারি, আন্দাবীর কাইয়ারি।
আন্দাবীর কাইয়ারি আন্দাবীর কাইয়ারি। এই স্লোগানের অর্থ হয়তো এইটাই যে মার শালারে মার, সে যাই হোক আমি আর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছি তা শিওর। মৃদু লোক সরিয়ে এনে আমার গলা বরাবর করে আর 10 সেকেন্ডের মাঝে হয়তো মনে মনে দোয়া পড়া শুরু করলাম। তখন এই ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই যে জায়গা থেকে হেলে দুলে পড়ে যাচ্ছে, এদিকে আমার নিচে আগুন জ্বলতেছে। এই ভূমিকম্পের চাপে খুঁটি ভেঙে গেল। খুঁটি ভেঙে গেলে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাব। এক বিপদ না কাটতে আরেক বিপদ। ভূমিকম্প চলাকালীন দেখলাম একটি মেয়ে সবার ভিড় থেকে দৌড়ে আসে, তো আমার দিকে। অদ্ভুত ব্যাপার, মেয়েটি আমার মতোই, আদিবাসীর মতো লাগছে না, কিন্তু মুখটা দেখতে পারছি না। ছেঁড়াপাটা একটা কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে। আমি ওনার দিকে তাকিয়ে আসি, মেয়েটি দৌড়ে এসে আমার হাতের দড়িগুলো কেটে দেয়। তখনই আমি আগুনের উপর পড়ে যাচ্ছিলাম, মেয়েটি আবার এক লাফ দিয়ে আমাকে ধরে ফেলে, শূন্যে বেশে আবার নামিয়ে দেয় আগুনের পাশে। মুহূর্তে জাম দিয়ে আমার হাতটি ধরে ফেলে মেয়েটি। এরপর সূর্য দৌড়ে নিয়ে যাচ্ছে, আমি ওর সাথে দৌড়ে যাচ্ছি, কিন্তু কার সাথে যাচ্ছি কেউ নেই। আর আমাকে কেন বাঁচালো, তাও আবার 1588 সালে। কয়েক মুহূর্তেই সব পাল্টে গেলেও আরো গভীরতার ভিতরে ইঙ্গিত পাচ্ছি আমি। মেয়েটি আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। এখন খেয়াল করলাম আমি দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু মাটিতে আমার পা নেই। মেয়েটি এতই গতিতে ছুটে যাচ্ছে যে আমি হাওয়ায় ভাসছি। বুঝতে বাকি নই উনি তো সাধারণ কেউ না, নিশ্চয়ই কিছু হতে যাচ্ছে। অবশেষে মেয়েটি আমাকে একটা পাহাড়ের উপর তুলতে শুরু করে। এই পাহাড়ে কোনো গাছপালা নেই, শুধু পাথর আর পাথর। অন্ধকার নেমে এসেছে, চারদিকে কালো ছায়ার পরিণত হচ্ছে। আর আকাশের কথা কি বলবো, আকাশ ভরা তারা। একসময় মেয়েটি আমাকে ছুঁড়ে ফেলে দেয় একটি গুহার সামনে। অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। ভুল করে রূপকথার দেশে চলে এসেছি কিনা ভাবছি। মেয়েটি আমাকে ফেলে দিয়ে সোজা হতে দাঁড়িয়েছে। জোরে জোরে মারায় পিঠে খানিকটা ব্যথা পেয়েছি। হামাগুড়ি দিয়ে আবার দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি মেয়েটি যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছে। আমি প্রশ্ন করলাম, কি আপনি আমাকে উদ্ধার করেছেন কেন? আর এখানে এবার কেন এনেছেন? সারা শব্দ আসছে না, চুপ মেরে দাঁড়িয়ে আছে উনি। উনি কি কানে শুনতে পায় না নাকি? আমিও খানিকক্ষণ চুপ মেরে দাঁড়িয়ে আছি, তা উনি কথা না বলেই দাঁড়িয়ে আছে। এবার সাহস করে আর একটু কাছে গিয়ে বললাম, আপনি আমাকে শুনছেন? না, তাও চুপ। উনি কি আজকে কথা না বলার প্রতিযোগিতায় নেমেছে নাকি? মনে মনে ভাবছি কাছে গিয়ে ডাক দিই। আরেকটু সাহস এনে এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়াতেই ধূপ করে অজ্ঞান হয়ে যায় আমি। এরপর আর কিছু মনে নেই। কতক্ষণ অজ্ঞান ছিলাম তাও জানি না, তবে আন্দাজ হচ্ছে 2-3 ঘন্টা অজ্ঞান ছিলাম। চোখ মেলে আমি দৌড়াতে লাগলাম সামনে গুহার দিকে। ভয়ে হাত পা এখনো কাঁপছে আমার। এই জন্যই ভয় পাচ্ছি, কারণ আমি মেয়েটির সামনে গিয়ে দাঁড়াতে দেখি ওরা কোনো মানুষ না, জাস্ট একটা পাথরের পুতুল। রাজা বাদশাহ যেভাবে তাদের মহলের সামনে নারীদের মূর্তি দাঁড় করিয়ে রাখে, ঠিক তেমনই একটা মূর্তি আমার সামনে ছিল। এটা যদি কোনো মূর্তি হয় তবে আমার হাত ধরে এনেছিল কিভাবে, আমাকে উদ্ধার করলো কিভাবে, কেন করলো? প্রশ্ন 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 মাথাটা পেঁচিয়ে যাচ্ছে। আবার মনকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে এমন হতে পারে এখানে আসার আগে থেকেই অলৌকিকভাবে আমাকে ঘিরে আছে। আরো কি কি দেখতে হবে আল্লাহ জানে। আমি দৌড়ে সেই গুহার ভিতরে প্রবেশ করি। অদ্ভুত ব্যাপার, গুহার ভিতরে আলোয় ভরা, দেয়ালের মধ্যে আগুনের কাঠি জ্বালানো। নিশ্চয়ই ভিতরে কেউ থাকে, তবে আমাকে সাবধানে পদক্ষেপ নিতে হবে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। গুহার ভিতরে এবার ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম, কিন্তু কারো দেখা মিলল না এখনো। অবশেষে হাঁটতে হাঁটতে আমি গুহার শেষ মাথায় চলে যাই। সেখানে বিশাল বড় এক সিংহাসন, একটা পাথরের তৈরিকৃত চেয়ার, অনেক সুন্দর করে সাজানো। সেই চেয়ারের উপর অর্থাৎ বসার জায়গায় একটা কিছু দেখা যাচ্ছে, জল জল করে জ্বলছে। সেটা বস্তুটি কি হতে পারে? তবে আবালের মতো এখানে দাঁড়িয়ে না থেকে সেখানে গিয়ে দেখা যাক। এরপর আমি সিংহাসনের উপর চলে যাই। গিয়ে দেখি জল জল করা বস্তুটি অন্য কিছু না, এটা সে ব্ল্যাক বুক বই, যে বইটি আমাকে এককালে জগতে নিয়ে এসেছে। বইটি দেখে কিছু শক্তি পেলাম। নিশ্চয়ই আবার কোনো একটা পথ আমি পেয়ে যাব। সময় অপচয় না করে বইটিতে হাত দিতে একটা সাদা আলো বের হয়ে আসে। আলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে চোখ আমি শুধু সাদা কালো দেখতে পাচ্ছি। আবার সাদা আলোয় চোখ দুটি অন্ধ হয়ে যায় আমার।
কিছুক্ষণ এভাবে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায় আমি। এরপর চোখ মেলার পর আবার নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। নিজেকে নিজের রুমে আবিষ্কার করে ইয়াহু বলে চিৎকার দিলাম। খুশিতে জন্য ধরে না আমার। দরজা খুলে রুম থেকে বের হতে যাব, তখনই দেখি দরজার সামনে সেই মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটিকে আমি পাথরের পাহাড়ে মূর্ত রূপে দেখেছিলাম। মেয়েটিকে দেখে আমি হতবাক, যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। 1588 সাল থেকে এই মেয়ে 2023 সালে এলো কিভাবে? আমার মতো বয়স সাহায্য না তো। আমি কিছু বলার আগেই মেয়েটি আমাকে বলল, আপা, হঠাৎ করে আপনি এত স্মার্ট আর জোয়ান হয়ে গেলেন কিভাবে? এখন তো আপনার ছেলের চাইতেও আপনাকে হিপ্পি লাগছে। ওর কথা শুনে কাজ বোবা আমি। বিয়ে করলাম কোন দিন, আর বাচ্চা আসলো কোথা থেকে? আর আমার সামনে আমার ছেলের বউ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি। মেয়েটিকে কিছু না বলে ঘড়িতে তাকিয়ে দেখি 2056 সাল। ও মাই গড, আমি ভবিষ্যৎ জগতে চলে এসেছি। ছেলের বউ অর্থাৎ সামনে মেয়েটিকে কিছু না বলেই দরজা অফ করে দিলাম। রুমে নিজের বইটা খুঁজতে লাগলাম। নিজের বই না, কিন্তু বইটা তো আমার পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত আমার সাথে গেম খেলে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে টেবিলের নিচে পেলাম। প্রতিবারের মতো বই খুললাম, আলো এলো, অজ্ঞান হলাম। চোখ খুললাম কিন্তু কাজ হয়নি। আমি রুমে আছি। উফ, বইটা বরবাদ হয়ে গেছে নাকি? ছেলের বউ এখনো দরজা নাড়াচ্ছে। বিরক্ত হয়ে দরজা খুলে দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমার কপালে ভরা ঘাম দেখে আম্মু বিস্মিত হয়ে যায়। আর ছেলের বউয়ের জায়গায় আম্মুকে দেখে আমি অবাক হই। আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2022 সাল, অর্থাৎ আমি বর্তমানে আছি। আম্মু প্রশ্ন করে বসে, কিরে, তোকে চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? না মা, রুমে একটু পরিষ্কার করছিলাম, তাই একটু ঘাম ঝরেছে। কাল সারা রাত তো দরজাই খুললি না, আর এখন রুম পরিষ্কার করছিস? কি হয়েছে তো বলবি। কাল সারা রাত মানে? এখন কি সকাল? এই, তুই কি বলছিস? সুস্থ আছিস? হ্যাঁ। আচ্ছা শোনো, নাস্তা রেডি করো, দরজায় নখ দিবা না, আমি আসতেছি। ওকে। দুপ করে দরজাটা বন্ধ করে নিজের রুমে চলে আসলাম। মাথায় হাত দিয়ে ভাবছি, এক রাতে আমি অতীত আর ভবিষ্যৎ সব পাড়ি দিয়েছি, কিন্তু এসব আমার সাথে কেন হচ্ছে? আর কি লাভ এই বইয়ের? প্রথম কাজটা না হয় আমার উপর হয়েছে, বইয়ের আদিবাসী গুহা মূর্তি, ছেলের বউ, এসবের মানে কি? কোন রহস্য লুকিয়ে আছে? উফ, মাথা ঝিমধিম ধরে যাচ্ছে। আরেক নজর বইটার দিকে তাকালাম। নিষ্পাপ একেবারে বাচ্চাদের মতো শুয়ে আছি বইটি। বিছানা থেকে নেমে বইটার হাতে নিলাম, কেউ যেন না দেখে, তাই আলমারিতে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। কলেজের সময় হয়ে গেছে আমার, আগে ক্লাস করে আসি। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি খাবার পরিপূর্ণ টেবিল। কয়েকটা গিল দিয়ে কিছুটা খেয়ে পানি পান করলাম। এরপর সোজা কলেজ। বইটার ব্যাপারে আমার ক্লাসমেট ইসরাতের সাথে কথা বলতে হবে। ও মনে হয় কিছু সমাধান দিতে পারবে। কলেজের গেট বরাবর আসতে দেখি আমার ফ্রেন্ড আকাশ আমাকে দেখে হাসতে শুরু করে। আমি গেট দিয়ে ভিতরে ঢোকার পর রনি, রবিন, মাহফুজ, আশিক, রবিন, সাইফুল সবাই হাসতে শুরু করে। বুঝলাম না সবাই আমাকে দেখে হাসছে কেন। কিছুক্ষণ পর কলেজের ছেলে মেয়ে সবাই এসে হাসতে শুরু করে। আমাকে কি জোকারের মতো লাগছে নাকি? এরা এমন করে হাসতেছে কেন? কারণটা আমি না বুঝলেও ইনসাল্ট ফিল হচ্ছে আমার। নিচে থেকে মাথা নামিয়ে সোজা ক্লাসে চলে যাই। ইসরাতকে দেখছি না, কিন্তু সবাই হাসলো কেন? মুখে কিছু লেগে নেই তো? তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার মুখ পুরো 50 বছরের লোকদের মতো হয়ে গেছে। চামড়া দলা দলা হয়ে যাচ্ছে, চোখ দুটি কেমন যেন সাদা রঙের বর্ণিত হচ্ছে। মুখের মধ্যে হাত দিয়ে আমি মুখের চামড়া টানছি। চামড়াটা এতই নরম হয়ে গেছে যে প্রতিটা টানে হাতে চামড়া ছিঁড়ে চলে আসছে। মুখে আবার রক্তের ফোঁটা বেশি উঠেছে। নিজের চামড়া নিজেই তুলে ফেলছি আমি, এখন আবার রক্ত বের হচ্ছে। বুঝতেছি না কি হচ্ছে এসব। চামড়া ছিঁড়ে বের হওয়া রক্তের ঘ্রাণে আমার চোখ বড় বড় হয়ে গেছে। রক্তের ঘ্রাণ কেমন যেন ভালো লাগছে আমার, খেতে না জানি কেমন মজা। ভাবতে না ভাবতেই কেউ যেন বলে উঠল, তুলে ফেলো চামড়া, নিজের হোকা কামড়া। কি ভাবছিস তুই দামড়া? আমি বলে দামড়া? কে বলছিস রে? বলে চারদিক তাকাতে লাগলাম, কারো দেখা নেই। অনেক খোঁজার পর আয়নার ভিতর থেকে আমার প্রতিরূপ আমাকে বলছে, কি দেখছিস? আমি এখানে। আশ্চর্য বিষয়,
আয়নার ভিতরে আমার ছবি আমাকে প্রশ্ন করছে। আমি হতভম্ব হয়ে আয়নায় তাকিয়ে আছি। আয়নার ভিতর আমার প্রতিচ্ছবি আমাকেই বলছে, রক্ত খা, যা, এখনই যা। তোর রক্তের প্রয়োজন। রক্ত ছাড়া তোর রূপ যৌবন কিছুই ফিরে পাবি না। তুই বৃদ্ধ হয়ে যাবি, তিলে তিলে শেষ হবি, কঙ্কাল হয়ে মরবি। ওই মিয়া, ওই ফালতু বেটা, থাপড়ায় দাঁত ফালাই দিব। আদি ফাইলা লাগাইছিস নাকি? কাকে প্রশ্ন করছিস তুই? খেয়াল করে দেখ। বুক দুক দুক করে উঠলো। নিজেকে নিজেই গালি দিচ্ছি কেন? আয়নায় তাকিয়ে দেখি আমার চেহারা আরো ভয়ানক হয়ে যাচ্ছে। উড়ে যাওয়া চামড়ার রক্তের ফোঁটা স্পষ্ট রূপ নিচ্ছে। নিজের জিহ্বা দিয়ে আমি নিজের রক্ত খাচ্ছি। ছি, আমি কি সত্যি ভয়ঙ্কর কিছু হয়ে গেছি? হতেও পারে। কাল রাত অতীত ভবিষ্যৎ সব করেছি, এখন এসব হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল, আমি কেন পশুত্ব গ্রহণ করছি জানি না, তবে আমাকে এখন স্বীকার করতে হবে মানুষ শিকার। সোজা গিয়ে একটা বাথরুমে ঢুকে পড়লাম। হাত পা কাঁপতেছে আমার, ধরতরানি উঠে গেছে। বাথরুমে আমাকে দেখলেও তো কেউ আসতে পারবে না, তাই আবার দরজার বাইরে এসে দাঁড়িয়েছি। তখনই দেখি ইসরাতের আগমন। আল্লাহ, আমি আমার ফ্রেন্ডকেই স্বীকার করব, কিন্তু ওই ছেলেদের বাথরুমে কেন আসলো সেটা না হয়ে পরে বলা যাবে। আগে আমি মুখ লুকাই। চটপট পকেট থেকে রুমাল বের করে আমি নিজের মুখে বেড়ে নিলাম। ততক্ষণ ইসরাত এসে বলল, কি রে, তুই মেয়েদের বাথরুমে কি করছিস? না মানে এইটা মেয়েদের। হ্যাঁ বুদ্ধু, এখন যা, তাড়াহুড়ো করে হয়তো ঢুকে গেছিস, বের হ। তুই কই যাবি? কই যাব আবার? বাথরুমে যাব। তো যা। কিন্তু তুই ওয়াশরুম থেকে বের হ। রাগ উঠে গেছে আমার। খুঁজতে খুঁজতে এসে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম। ইসরাত আমার কাণ্ড দেখে হেসে যাচ্ছে, আবার আবার দেখি লজ্জা মাখা চেহারাও বানিয়ে ফেলতেছে। বুঝলাম না, ও কি ভাবছে আমি দরজা বন্ধ করে ওর দিকে এগিয়ে আসছি। আমার আগমনে সে জামা খোলা ধরেছে। যাক, ভালোই হয়েছে। সে যা ভাবুক, আমি আজ গার ফুটো করবই। সোজা গিয়ে ইসরাতের গায়ে কামড় বসিয়ে দিলাম। ইসরাত কিছু বলতে চেয়েও বলতে পারিনি। বলবো বা কিভাবে? ওর কণ্ঠনালী আমি কামড়ে ছিঁড়ে ফেলেছি। যত কামড়াচ্ছি তত আমি হালকা হতে লাগলাম। ধীরে ধীরে শক্তি পাচ্ছি। মনে হচ্ছে এই বুঝে আমি উঠতে পারবো। ইসরাতের রক্ত খাওয়ার পর দেহটাকে বাথরুমে ছুঁড়ে ফেলে দিই। ফ্লোরে থাকা রক্ত যেভাবে আছে থাকুক। নিজের মুখ পরিষ্কার করতে গিয়ে দেখি আমার চেহারা এত স্মার্ট আর এত উজ্জ্বল হয়ে গেছে, যা বলার বাহিরে। এতটা ফর্সা স্লিম ত্বক হয়ে গেছে আমার, বিলিপই হচ্ছিল না। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হলাম। কেউ দেখেনি আমাকে। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজ থেকে বের হতেই দেখি সব মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে হলিউড মুভির কোনো হিরো যাচ্ছে। কিছু মেয়ে অজ্ঞান হয়ে পড়েও গেছে, কিন্তু আমার কাছে এইটা মোটেও সাধারণ ব্যাপার না। কারণ আমি জানি আমি কতটা বিপদের গন্ধ পাচ্ছি। আমি হয়তো এদের থেকে অনেককে স্বীকার করব। হয়তো কাল নিউজে আসবে শহরের মানুষদের আক্রমণ করছে কোনো এক অজানা পশু। কিন্তু নিউজ তো ভুল, এসব কোনো পশু না, আমি নিজেই করেছি। সবকিছুর মূল কারণ সেই বই। আজকে বইটাকে আমি পুড়িয়ে ফেলবো। মনে মনে এই রাগটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। রাত 8টা বাজে। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তলের বুলেট আমার পিঠে ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি। তবে এখন মাথাটা ঝিম ধরে উঠে আছে। আমাকে এখন বের হতে হবে, আবার কাউকে শিকার করব। 34 নাম্বার শিকার। কিন্তু আমি 15টা বুলেট খেলাম কিভাবে তা আগে জেনে আসি। কলেজ থেকে বের হবার পর দেখি আমার পা কাঁপতেছে। কেমন একটা হতাশ ভাব চলে এলো শরীরে। শরীরের প্রতিটি কোষ দুর্বল হয়ে যাচ্ছে। কোনোভাবে রাস্তায় এসে দেখি ফুটপাতে ওপেনে বিক্রি করার জন্য যে আয়নার ডিসপ্লে দিয়েছে, সেই আয়নায় আমার মুখ বুড়োর মতো লাগছে। তার মানে আবার রক্ত খেতে হবে। পাবলিক প্লেস হয়েছে তো কি হয়েছে, আমার এখন রক্ত চাই মানে চাই। চট করে এক পথচারীর উপর ঝাঁপিয়ে পড়েছি। রাস্তার সবাই আমাকে এভাবে দেখে মারতে আসলেও যখন আমি মহিলার ঘাড়ে কামড় বসিয়ে দিই, অমনি সবাই দৌড় দিতে লাগলো। মহিলার রক্ত পান করে 2 মিনিট যেতে না যেতেই আবারও দুর্বল হয়ে গেছি। এত ঘন ঘন রক্তের পিপাসা পাচ্ছিল যে নিজেকে কন্ট্রোল রাখা যাচ্ছে না। কিন্তু মানুষ কোথায় পাবো? সবাই তো আমার ভয়ে লুকিয়ে আছে। হাঁপাতে হাঁপাতে একটা 4তলা বিল্ডিং এর ভিতর চলে গেলাম। কেসি গেট আটকিয়ে প্রতিটা রুমে নক করে করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ছি আমি। রাক্ষসিত্ব বহন করে আমার ভিতর।
এমন সময়ে পুলিশের গাড়ির শব্দ পেলাম। দৌড়ে পালাতে যাব, তখনই একজন পুলিশ আমার বুকে গুলি করে দেয়। অলৌকিকভাবে বুলেট আমার দেহের ভিতর গিয়ে রক্তের সঙ্গে মিশে গেল, অর্থাৎ পুলিশের বুলেট আমার কিছু করতে পারবে না। পরপর আরো 14টা বুলেট ছুড়ে তারা, কিন্তু বুলেট আমার ক্ষতি তো দূরে থাকুক, ব্যথা দূরও করতে পারছে না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে এবার ঝাঁপিয়ে পড়ি পুলিশের উপর। ধীরে ধীরে সবার রক্ত হজম করি। মোট 33 জন শিকার করলাম। বাসায় এসে দেখি কেউ নেই। বাসায় নিশ্চয়ই মিডিয়ার লোক ভাইরাল করে দিয়েছে। একা একা ভালো লাগছে না। অন্যদিকে শরীর দুর্বল হতে লাগলো। রাত 8টা বাজে এখন। কলেজ থেকে আসার পর 15টা গুলি খেয়েছি। পিস্তল বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। পিস্তলের বুলেট আমার পিঠ ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি, তবে এখন মাথাটা ঝিমঝিম করে ওঠে। আমাকে এখন বের করতেই হবে, আবার কাউকে স্বীকার করব। পিস্তলের বুলেট আমার পিঠে ছিদ্র করে ফেলেছে। এক মহাযুদ্ধ করেছি আমি, তবে এখন মাথাটা ঝিম ধরে উঠে আছে। আমাকে এখন বের হতে হবে, আবার কাউকে স্বীকার করব। 34 নাম্বার শিকার। বাসা থেকে বের হয়ে দেখি রাস্তা ফাঁকা। এদিকে আমিও আর নিতে পারছি না। অনেক কষ্টে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াই। বাস স্ট্যান্ডে কেউ নেই। হতাশ হয়ে রাস্তার মধ্যে বসে পড়লাম। কান যেন আগুন বের হচ্ছে। আমার এখন রক্ত চাই। রক্ত ছাড়া শান্তি মিলবে না আমার। কোথায় পাবো রক্ত? কখন পান করব তাজা লাল রঙের গরম রক্ত? অশান্তি লাগছে খুব। কেউ দরজায় খুলবে না। সবাই আমার কথা জেনে গেছে। আপনিও তো জানেন, নয়তো আপনার রক্ত পান করতাম যদি না আমার নাগালে থাকতেন। কিছুক্ষণ পর কেউ আমার মাথায় হাত রাখে। ঝিমঝিম করা মাথাটি হঠাৎ হালকা হয়ে গেল। মাথা তুলে তাকিয়ে দেখি একটা অচেনা ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। গায়ে একটা কালো চাদর দেওয়া, মুখ ভর্তি দাড়ি, আর হাতে অনেক রক্ত। রক্ত দেখে আমার মাথা নষ্ট। খপ খপ করে ওনার হাতে সব রক্ত চুষা শুরু করলাম। উনিও হাতটা বাড়িয়ে দিল। হাতে রক্ত চুষতে চুষতে এক সময় আমি ওনার আঙ্গুলে কামড় বসিয়ে দিছি। উনি তৎক্ষণাৎ আমাকে ঝাড়ি মেরে বলল, ওই কি করতাছ? হাত খেয়ে ফেলবো নাকি? ভাই, কয়েক ফোঁটা রক্ত দে, আগে আমাকে শান্ত কর। ওকে নে, একটা আঙ্গুল খা। ওনার কথার মতো একটা আঙ্গুল কামড় দিয়ে ছিঁড়ে ফেলি আমি। মুরগির হাড্ডির মতো চিবুতে লাগলাম আঙ্গুল। ধীরে ধীরে আমার শরীর হালকা হচ্ছে। চিবুতে চিবুতে অবশেষে শান্তি পেলাম আমি। এরপর লোকটিকে বললাম, ধন্যবাদ ভাই, আমি বাঁচলাম। তোমাকে আর কি বলবো, আমি তো তোমার মতো। মানে? তোমার কাছে যে বই আছে এটা একটা অলৌকিক কালো জাদুর বই, দ্য ব্ল্যাক বুক। এ বই ভবিষ্যৎ বই। তোমার মতো আমাকেও এ বই সর্বহারা করেছে। আপনি মানুষের রক্ত খান? না, মানুষের রক্ত খেলে এতদিনে মানুষ আমাকে কিছু একটা করে ফেলতো, অর্থাৎ তোমাকে মারার প্ল্যান করেছে এখন সমস্ত বাহিনীরা। কাল হয়তো কমান্ডোরা এসে তোমাকে হত্যা করতে চাইবে। তো আপনি রক্ত খান কিসের? গরু ছাগল কিংবা জঙ্গলের পশু পাখিদের। আচ্ছা, এর থেকে মুক্তি পাবার কোনো পথ নেই? আছে। তবে বলুন। আজ এটা চাইতে দোকানে তোমাকে টিভিতে দেখলাম, তাই তোমার খোঁজ চলে আসলাম আমি। খুব ভালো করে জানতাম তুমি রক্তের সন্ধানে বের হবা, আর এটাও জানি এ বইয়ের বিনাশ তুমি করতে পারবে। কিভাবে? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ দেখে ফেলবে। আক্রমণকারীরা যে কোনো সময় চলে আসবে। চলো কোথাও বসে কথা বলি। চলুন। তারপর উনি আর আমি জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। এই জঙ্গলের শেষ সীমানায় নিরিবিলি হাউজের পাশে অনেক বড় জঙ্গল হলেও এর চেয়ে বড় জঙ্গল এর ভিতরে আছে। মাত্র 2 কিলো জঙ্গল একটি দেশের সমান। কি বুঝতে পারলেন না? আমিও বুঝিনি, তবে লোকটির কথা শুনে বুঝলাম। আপনারা শুনুন কি বলছে উনি। আচ্ছা, আপনি এই বই পেয়েছেন কোথায়? তুমি পেয়েছো কোথায়? চাচাতো বোনকে। এরপর সব কথা খুলে বললাম। আমার বলার কথা পর উনি বলল, সেদিন তুমি জঙ্গলে লুকোবার পর তার ফাঁদে পড়ে গিয়েছিলে। এই জঙ্গল 2 কিলোর পথ হলেও জঙ্গলের ভিতর এমন এক রহস্য আছে যা দেখলে তুমি মনে করবে অন্য একটি দেশে চলে এসেছো। অর্থাৎ জঙ্গলের ভিতরে জঙ্গল? মনে আছে। তোমাকে হঠাৎ অন্য জঙ্গলে নিয়ে গেছে। অচেনা ছিল। সেটাই, তুমি এখন তোমাদের দেশে ছিলে। কিন্তু এসব কে করেছে?
ডক্টর মাহফুজ রহমান আশিক। উনি আবার কে? পিপিলিকা পত্রিকার সাধারণ কর্মী ছিল। এক সময় উনি প্রতিজ্ঞা হন যে ওনার ছবি পত্রিকায় আসবে, তাই উনি সে কাজ ছেড়ে অন্য কিছু করতে চেয়েছেন। সে যেটা করলে ওনার ছবি পত্রিকায় ছাপানো হবে, এটাই সেটা নিয়ে অনেক কাজ করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। অবশেষে উনি ম্যাজিক শেখার প্ল্যান করেন, তাও ব্ল্যাক ম্যাজিক, যার ধারণা উনি রাতারাতি ভাইরাল হতে পারবে। এখন এই জঙ্গলে তিনি আস্তানা বানায়। নিরিবিলি হাউসটা কি তার? না, ওটা আমার। আপনার? হ্যাঁ, ওটা আমার। যাই হোক, তুমি ওপরের ঘটনা শুনো, ধীরে ধীরে বুঝবা। তা ঠিক, কিন্তু আমার রক্তের পিপাসা পেয়েছে, আর হাঁটতে পারছি না। এ নাও, আমার আরেকটা আঙ্গুল খাও। ওকে, আরেকটা আঙ্গুল খেলাম। উনি ওনার আঙ্গুল থেকে খানিকটা রক্ত খায়। পিপাসা মেটেছে? আচ্ছা বলুন, তারপর কি হলো? এরপর ডক্টর মাহফুজ আর ব্ল্যাক ম্যাজিক এর গবেষণা শুরু করে। প্রতিদিন নতুন নতুন সূত্র বের করতে থাকে, কিন্তু সে তার সময় লোভে লেগে যায়। উনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর হতে চেয়েছেন, তবে বিপলে যাচ্ছিল না কিছুই। উনি ট্রাগের মতো পৌঁছে যাচ্ছিলেন। তবে কাজ করতে করতে প্রতিদিন একটা মানুষ দরকার হতো, যার জন্য আমাকে বাছাই করেছে ডক্টর মাহফুজ। আমাকে মোটা অঙ্কের টাকা দিত, আমিও প্রতিদিন মানুষ কিডন্যাপ করে এনে দিতাম। আপনি কেন এসব করতে গিয়েছিলেন? তখন আমি এমনিতেই কিডন্যাপার ছিলাম। তা ও, তারপর বলুন। এরপর দেশ জুড়ে হইচয়ে পড়ে যায়, সবাই কিডন্যাপের ব্যাপারে সতর্ক হয়ে যায়। সবাই সন্দেহ করে পদ্মা সেতুর জন্য কল্লাচোর বের হয়েছে, কিন্তু আসলে তখন আমরা ছিলাম এই কাজে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। এরপর কি হলো? এরপর মানুষ এনে দেওয়া খুব কষ্ট হয়ে যায়। ডক্টর মাহফুজ আমার উপর চাপ সৃষ্টি করতে থাকে। আমিও ছাগলের মতো মানুষ খোঁজা শুরু করি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। একদিন হতাশা হয়ে ডক্টর মাহফুজের আস্তানায় যাই। দরজা খোলার আগে ভেতর থেকে একটা শব্দ আসে। আমি জানালার পাশে গিয়ে দেখার চেষ্টা করি কি হচ্ছে। তখন বুঝে ফেলেছি আসল কাহিনী। ডক্টর মাহফুজ এই ব্ল্যাক বুক বইটি বানায়, যে বইয়ের সাহায্যে সে অতীত এবং ভবিষ্যৎ দুটোই হাতের নাগালে আনতে পারবে। সে যেদিন মারবে আর পরের দিন আবার তার চামচারা সে বইয়ের মাধ্যমে তাকে জীবিত করবে, অর্থাৎ সে অমর হয়ে যাবে। কিন্তু এর জন্য সেদিন রাতে 8 জন মানুষের রক্ত দরকার ছিল। যদি 8 জন মানুষের রক্ত হয়, তবে উনি বইটি সম্পূর্ণ বানাতে পারবেন। এদিকে আমি একটাও মানুষ জোগাড় করিনি। ও মাই গড, এরপর কি হলো? এরপর উনি আমায় জানালার পাশে দেখে ফেলে। আমি পালাবো, ঠিক তার আগে উনি তার চামচা দিয়ে আমায় ধরে ফেলে। কিন্তু তখনই চলে আসে ওনার শেষ সময়। একটা জাদুর পাখি ছিল ওনার। পাখিটি ওনার মৃত্যুর 10 মিনিট আগে খবর পেয়ে যেত। যখন পাখিটি চিৎকার দেয়, তখনই ডক্টর মাহফুজ চমকে ওঠে। 8 জন মানুষ তো হয়নি, সব ওনার বিফলে যেতে বসেছে। তাই বুদ্ধি খাটিয়ে উনি সেই বইয়ের ভিতর ঢুকে পড়ে। উনি যাওয়ার সাথে সাথে সব চামচা হয়ে যায়। বইটিও অটোমেটিক গায়েব হয়ে যায়। আমি বুঝিনি কি হয়েছে, তাই পালিয়ে বাসায় চলে আসি। দরজা খুলতে যাব, তখনই দেখি আমার পায়ের সামনে সে বই। আমি অন্ধকারে খেয়াল করি নাই, বুঝতে পেরেছি এটা ব্ল্যাক বুক হবে, তাই লাথি মারার প্রস্তুতি নিয়েছি। এমনই একটা ভয়ঙ্কর হাত এসে আমাকে বইয়ের ভেতর নিয়ে যায়। চলে যাই আমি অতীতে। গিয়ে আমার উপকার হয়েছে। আমার স্ত্রী মারা গিয়েছিল 3 মাস আগে, তারও রোড অ্যাক্সিডেন্টে। তাই অতীতে গিয়ে আমি আমার স্ত্রীর পিয়াসাকে বাঁচাই। এরপর থেকেই আমি অভিশপ্ত হয়ে যাই। কিন্তু আমি জানতাম, আমি যেদিন মানুষের রক্ত খাই, তবে সে রক্ত সোজা বইয়ের ভেতর যাবে। 8 জন মানুষের রক্ত পরিপূর্ণ হলেই সে বেঁচে যাবে, আবার জেগে উঠবে ব্ল্যাক বুক। তাই মানুষের রক্ত না খেয়ে পশু পাখির রক্ত খেতাম। ও, তাইলে আমি হুকা মারা দিছি। আমি তো 33 জন খাইছি। সমস্যা নেই, হাতে এখনো 2 ঘন্টা আছে, রাত 12টা। আগে যদি আমরা গিয়ে মিশন কমপ্লিট করি, তবে সব ঠিক হয়ে যাবে। কিসের মিশন? তুমি আমাকে জবাই করবে। কি? না, আমি পারবো না।
দেখো রিয়াজ, তুমি এখন পিপাসা মুক্ত। একটু পর তোমার রক্তের পিপাসা পাবে, তখনই তুমি আমার রক্ত খেতে চাইবে, কিন্তু তুমি খাবে না। তুমি ধৈর্য রেখে সান্ত্বনা অবধি যাবে, কথা দাও। আমি পারবো তো? হ্যাঁ, তুমি রাজ হবে। আর ভৌতিক ঘটনা নিয়ে সারা জীবন গবেষণা করেছ, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। ওকে, কিন্তু কি করব? আস্তানায় গেলেই আমরা সেই বই দেখতে পাবো, আর বইয়ের পাশেই একটা অতল রাখা আছে। অতলটাই ডক্টর মাহফুজের। তুমি সে তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দিবে, এরপর আমার দেহ থেকে বের হওয়া রক্ত সে বইয়ের মধ্যে ফেলবা। যখন বইটি লাল বর্ণ ধারণ করবে তখন আগুন ফেলে দিবা, ব্যাস বইয়ের খেলা শেষ। ওকে, কিন্তু একটা প্রশ্ন, তোমার রক্ত দিলে তো সে শক্তিশালী হবে। না, কারণ সে বইয়ের শিকার আমরা দুজন, যে কোনো একজনকে রক্ত লাগবে। তুমি বললে আমি তোমাকে জবাই করে দিতে পারি, তবে আমি বেঁচে যাব। তাই করুন, আপনার স্ত্রী পরিবার সবাই বেঁচে আছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। না, তা আর হবে না। আমার আঙ্গুল তুমি খেয়েছো, কোনো মেডিসিনও নেই, হাতে রক ছিঁড়ে গেছে আমার, জোরে লেগে আর 4 ঘন্টা বাঁচবো, এরপর এমনিতেই আমি মারা যাব। তুমি আমাকে জবাই করো। ওকে। এরপর লোকটি একটি গাছের সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলো, উইং ট্রিং ক্রিং ব্রিং, আরো হাবিজাবি অনেক কিছু। সঙ্গে সঙ্গে গাছটি 2 ভাগ হয়ে যায়। গাছের অপর প্রান্তে দেখা যায় একটি দরজা। লোকটি সেই দরজা দিয়ে প্রবেশ করে। আমি লোকটিকে অনুসরণ করতে লাগলাম। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম অন্য একটি দেশে। সেইখানে সব অন্ধকার। কিছু দূর হাঁটার পর আমরা একটি বাড়ির ভিতরে ঢুকে যাই। লোকটির কথা মতো টেবিলে সেই বইয়ের দেখতে পেলাম। গড়িতে সময় রাত 11:41। মাত্র 19 মিনিটের ভিতরে কাজ শেষ করতে হবে। টেবিলের পাশে তলোয়ারও আছে। আবার আশ্চর্যজনক একটা সিনও দেখতে পেলাম। ডক্টর মাহফুজুর রহমান আশিকের একটি মূর্তি দাঁড় করানো পাথর দিয়ে। ওনার আস্তানায় নিজের মূর্তি বানিয়েছিল। যাক, আমিও ওনাকে দেখতে পেলাম। আর যাই হোক, আমার জীবন নরক বানানোর লোকটি কেমন তা তো দেখছি আমি। আমার পাশে লোকটি বলল, মিশন শুরু করো। আমি টেবিলের ওপর শুয়ে পড়ি, তুমি জবাই করো আমাকে। ওকে যান। লোকটি টেবিলে গিয়ে শুয়ে পড়ে। আমিও তলোয়ারটা হাতে নিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 15 মিনিট আছে। সময় অপচয় করা যাবে না। এদিকে আমার রক্তের পিপাসা পেয়েছে খুব, মাথা ঝিমঝিম মেরে উঠল। হিংস্র হয়ে গেলাম করে এক কূপ দিলাম লোকটির গলায়। সঙ্গে সঙ্গে চিৎচিৎ করে রক্ত বের হতে লাগলো। আমি আগে কিছুক্ষণ রক্ত খেয়ে নিজেকে শান্ত করলাম। লোকটি দরফর করতে করতে মারা যায়। সময় আর 13 মিনিট আছে। আমি রক্ত হাতে নিয়ে বইয়ের উপরে মাখতে থাকি। অনেকক্ষণ মাখার পর বইটি লাল আকার ধারণ করে। সময় আর 10 মিনিট। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আগুন। ও মাই গড, এখন আগুন পাবো কোথায়? উনি তো আমাকে আগুনের কথা বলেনি। বইটা আবার টেবিলে রেখে ওনার পকেটে হাত দিতেই হাঁটাহাঁটি করতে লাগলাম। ওনার পকেটে কোনো ম্যাচ নেই। আল্লাহ, এখন কি হবে? প্রায় 4-5 বার ওনার পকেট চেক করলাম, কোনো ম্যাচ নেই। এদিকে সময় আর 7 মিনিট আছে। 7 মিনিটের ভিতর বই না পড়লে তো ডক্টর মাহফুজ বের হয়ে আসবে। হাত পা থরথর করে কাঁপতেছে আমার। নিজের পকেটেও চেক করলাম, আগুন নেই। আর 6 মিনিট আছে। মাথা ঝিমঝিম করতে লাগলো। আজকে মনে হয় নিজেও শেষ হব, আর মাহফুজও মুক্তি পাবে। কপাল বেয়ে ঘাম পড়ছে আমার। তখনই চোখ গেল মূর্তির উপর। ইয়েস, পাথরের মূর্তি। তলোয়ার নিয়ে মূর্তির পেটে জোরে জোরে আঘাত করতে লাগলাম। আমি কয়েকবার কোপ দেওয়ার পর 3-4টা টুকরা পাথর পড়ে যায়। আমি আগের দৌড়ে গিয়ে নিজের গায়ের গেঞ্জিটা খুলে ফেলি। এরপর গেঞ্জি মাটিতে রেখে পাথরের টুকরো ঘষাঘষি শুরু করলাম। সময় আর 2 মিনিট। কি হবে কে জানে। অনেকক্ষণ ঘষার পর পাথর গরম হয়ে আগুনের হুলকা মারতে লাগলো। সময় আর 1 মিনিট। আমি ঠাস করে কয়েকবার মারার পর গেঞ্জিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে গেঞ্জি তুলে ফু দেওয়া শুরু করি। ধীরে ধীরে সময় আর 30 সেকেন্ড। আগুন ধীরে ধীরে বাড়তে লাগলো। সময় 20 সেকেন্ড। হঠাৎ আগুন পুরো গেঞ্জিতে ধরে যায়। এরপর আমি দৌড়ে গিয়ে বইটাকে হাতে দিলাম। সময় 12 সেকেন্ড। টেবিলের কাছে থেকে এসে আগুনে ফেলে দিলাম বইটা। 4 সেকেন্ড আগেই বই ফেলেছি।
নয়তো আজ গেছিলাম। বইটায় আগুন জ্বলার সাথে সাথেই হুট করে জ্বলে ওঠে নীল রঙের ধোঁয়া বের হতে যাচ্ছে, হয়তো সকল ব্ল্যাক ম্যাজিক পোড়ার ধোঁয়া। চোখ দুটি বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে, এরপর হয়ে গেলাম বেহুশ। চোখ মেলে দেখি আমি জঙ্গলের পাশে রাস্তায় শুয়ে আছি। আমার চারপাশে পুলিশ পিস্তল ধরে রেখেছে। চোখ মেলে তাদের কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শুনেনি। পিস্তল গুঁড়া দিয়ে আমার মাথা আর পেটে ধুলাই করে খুব কান্না করছিলাম। নিজের জীবন বাজি রেখে দেশের মানুষ রক্ষা করেছি, আর সেই দেশ আমার বিরোধিতা করছে, আমাকে পিটিয়ে আবার অজ্ঞান করে ফেলে। এরপর জেলে নিয়ে যায়। আদালতে আমি সব সত্য বলেছি, তাও আমাকে 10 বছর জেল দেওয়া হয়েছে, কারণ আমি খুনি। ফাঁসি দেয়নি, তাও বেশি। আজ 10 বছর পূর্ণ হয়েছে, তাই জেল থেকে মুক্তি দিল। আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার জীবনের অভিশপ্ততা ব্ল্যাক বুকের গল্পটা। তো গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে বলবেন না। গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে লাইক দিবেন, আর আপনার মতামত কমেন্ট করবেন অবশ্যই। আর ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।